म्यूट करो, कैमरा दो।
আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আসসালামু আছেন? আলাইকুম স্যার। কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো না? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আহ, জি স্যার, তো ভালো আছি। স্যার, এই মাসে এখন লাগে কি এখন আমরা কোন লেকচারটা আলোচনা করব বলেন তো? লেকচার পনেরো স্যার। 15, লেকচার 15। বাংলাদেশের অর্থনীতি। অনেক সংখ্যা বহুল, তথ্যবহুল একটা লেকচার। হ্যাঁ, লেকচার 15। 15-র বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। ঠিকঠাক হলো। আমরা টপিক গুলো নিয়ে নেই। প্রথম টপিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক সমীক্ষা 2024। দুই নম্বর টপিক, লেকচার 14 আছে, লেকচার করলাম কি মিটি দিবে বেতন। বদ্বীপ পরিকল্পনা 2100। তৃতীয় টপিক, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা 2025। 4 নাম্বার, রূপকল্প 2041। 5 নাম্বার, এসডিজিএস 2030। 6 নাম্বার, নেক একনেক বেজা ইপিজেড। 7 নাম্বার, অন্য। তো এই ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, 5 স্টার এটা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিক এই যে এসডিজি, 4 স্টার। এবং তৃতীয় গুরুত্বপূর্ণ এই দুইটা মিলে 3 স্টার। এই তো। লেখা শেষ করে আমাকে জানায়েন কিন্তু, হ্যাঁ। শেষ স্যার। শেষ না? তো জি। দেখতেই পাচ্ছেন বাংলাদেশের অর্থনীতি। এখান থেকে 2টা টপিক আমি কিন্তু বাদ দিয়েছি, যেগুলি আসলে না বর্তমান স্যার, সময়ের একদম সাথে শেষ না। রিলেটেড না, বর্তমান সময়ের সাথে রিলেটেড না। এমন 2টা টপিক আমি বাদ দিয়েছি, যেমন একটা হচ্ছে বাংলাদেশের বাজেট, যেহেতু সংসদে পাশ করা হয়েছিল। এই বাজেটের এখন আর কোনো ভিত্তি নাই বা কোনো ভ্যালিউ নাই। আর আরেকটা হচ্ছে সরকারের কিছু মেগা প্রজেক্ট বা প্রকল্প, এগুলিও এখন মোটামুটি সময়ে অগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর এগুলি আপাতত গুরুত্বপূর্ণ আছে, হ্যাঁ, মানে বর্তমান সময়ের সাথে কিছুটা সামঞ্জস্য রয়েছে। তো আমরা এগুলি মোটামুটি সলভ করলে অর্থনীতির যে তথ্যগুলি সেগুলি আমাদের কাছে চলে আসবে। স্যার, এই প্রকল্পগুলো কি চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি আছে? এই প্রকল্প যেহেতু অনেক সরকার আগে চেঞ্জ। গ্রহণ করছে, সরকার গ্রহণ করছে, কিন্তু দেখেন উন্নয়ন তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, সরকার যেই থাকুক উন্নয়ন তো আসলে হইতোই। যেমন অষ্টম পঞ্চবার্ষিকী 21 সালের, 20 সালে গ্রহণ করছে। ঠিক আছে, ডেল্টা প্লেন 18 সালে গ্রহণ করছে, ওগুলো অলরেডি মাঝপথে আছে বা চলমান অবস্থায় রয়েছে, এগুলি তো আসলে বাদ দেওয়ার কোনো চান্স নাই, তাই না? যেমন এই যে মেট্রো রেলে সমস্যা হয়েছিল, আগুন ধরায় দিছিল বা ভাঙ্গা ফালাইছিল একটা কয়েকটা অংশ, এগুলি কিন্তু আবার নতুন মানে অন্তর্বর্তীকালীন সরকার সেটা ঠিক করছে, তাই না? সুতরাং জি স্যার। এগুলি তো আসলে চেঞ্জ করার কোনো উপায় নাই। কিন্তু উন্নয়ন তো আসলে একটা চলমান প্রক্রিয়া। জি স্যার। ওকে, চলেন। তো আমাদের প্রথম টপিক হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা 2024।
অর্থনৈতিক সমীক্ষা, আমি সংক্ষেপে অস লিখলাম, পরীক্ষায় অস দিয়েই আসে। তো এটা তৈরি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। চলেন এই যে রিপোর্টটা, অর্থ বিভাগ যে রিপোর্টটা দিয়েছিল তার কিছু চুম্বক অংশ এক্সামে আসে, এমন আমরা দেখে ফেলি। তো জনসংখ্যা রিলেটেড তথ্যগুলি আগে দেখব। জনসংখ্যা, জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যা বৃদ্ধির হার, নারী ও পুরুষের অনুপাত, এরপরে জনসংখ্যার প্রজনন হার বা উর্বরতার হার বলতে পারেন, জন্ম নিরোধ, ব্যবহারকারী, স্থূল জন্মহার, স্থূল মৃত্যু হার, শিশু মৃত্যুর হার। জনসংখ্যা 171 মিলিয়ন, ঘনত্ব 1171 জন, বৃদ্ধির হার 1.33, নারী পুরুষের অনুপাত 100 জন নারীর বিপরীতে পুরুষ 96.3, প্রজনন হার 2.17, জন্ম নিরোধ ব্যবহার করে 62.1% মানুষ, স্থূল জন্মহার হাজারে 19.4 জন এবং মৃত্যু হার 6.1 জন, শিশু মৃত্যু হার হাজারে 27 জন। এরপরে লিখবো আমরা দারিদ্র্যের হার, চরম দারিদ্র্যের হার, জিডিপি প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতির হার, গড় আয়ু, সাক্ষরতার হার, সুপেয় পানি পানকারী পাকা টয়লেট ব্যবহারকারী। দারিদ্র্যের হার 18.7, চরম দারিদ্র্য 5.6,
জিডিপি প্রবৃদ্ধি 5.82, মুদ্রাস্ফীতির হার 9.74, গড় আয়ু 72.2, এর মধ্যে পুরুষ 70.8 আর নারী 73.8। সাক্ষরতার হার 77.9%, এর মধ্যে পুরুষ 80.1 এবং নারী 75.8%। সুপেয় পানি পানকারী 98.2%, পাকা টয়লেট ব্যবহারকারী 93.63%। আরো বাকি আছে তথ্য, আপনারা আপাতত এতটুক লিখে নেন। হ্যাঁ, এতটুক লিখে আমাকে জানায়েন। ছয় হতো। ওই ওই জি হয়েছে, স্যার। লিখেন, লেখা শেষ হলে আমাকে জানায়েন, তাহলেই হবে। ঠিক আছে স্যার। ওকে। স্যার, কাঁচা টয়লেট ব্যবহারকারীর সংখ্যা কি, এটার পার্সেন্টেজ কি ভারতে সবচেয়ে বেশি? হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বেশি ভারতে। ঝুলন্ত ল্যাট্রিন বলি না আমরা। স্যার, সাক্ষরতার হার যেটা, এটাতে নারী কত পার্সেন্ট? 75.8, 75.8%। আর পুরুষ হচ্ছে 80.1%। হ্যাঁ, স্যার, 75। আরেকটা প্রশ্ন, মুদ্রাস্ফীতির হারটা স্যার কিভাবে কাউন্ট হয়? মানে গত বছরের তুলনায় এই বছরের কতটুকু পণ্য, মানে যেমন দেখেন, মনে করেন মুদ্রাস্ফীতির হার 10%। এই যে বোতলটা, এই বোতলটা আজকের দিনে দাঁড়িয়ে আমরা 100 টাকা দিয়ে মনে করেন কিনতেছি। যদি মুদ্রাস্ফীতি 10% হয়, আগামী বছর আজকে এই দিনেই, মানে এই মাসের এই দিনেই এটা 110 টাকা দিয়ে কিনতে হবে। ঠিক তার পরের বছর এটা 121 টাকা দিয়ে কিনতে হবে। তখন কিন্তু 100 টাকার উপর 10% না, 110 টাকার উপর 10% হবে। বুঝতে পারছেন? এর জি পরের স্যার। বছর 121 টাকা হইল না, 121 টাকার উপর 10%। এইভাবে করে করে মুদ্রাস্ফীতির ফলে যেটা হয়, পণ্যের মূল্য বৃদ্ধি পায়। বুঝতে পারছেন? ক্রয় ক্ষমতা কমে আর পণ্যের মূল্য বাড়ে। স্যার, আমাদের জিডিপির আকার এখন কত বিলিয়ন? জিডিপির আকার হ্যাঁ। দেখেন, জিডিপির আকার বলতে যদি আমি বলি, এটা নিয়ে আসতেছে যদিও সামনে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জিডিপির আকার হইতাছে 24,091.60 মিলিয়ন ডলার। আর যদি বিলিয়নে বলি তাহলে 24,000 সামথিং। এটা সমীক্ষা অনুযায়ী, যেটা আপনাদের এক্সামে লাগবে, সমীক্ষা অনুযায়ী কত। এবং এটা আমি লিখবো এরপরে, একটু পরেই। সুন্দর করে স্যার, সাজায় লিখবো। স্যার, জিডিপিতে কি শুধু দেশের অভ্যন্তরীণ যেসব উৎপাদন হয় হ্যাঁ ওটা হ্যাঁ, কি শুধু যোগ হয়? জিডিপি মানে ডোমেস্টিক, ডোমেস্টিক টেরিটরি, অর্থাৎ বাউন্ডারি, এটা তো আমাদের বাইরে। ভৌগোলিক সীমানার অভ্যন্তরে যত প্রোডাক্ট উৎপাদিত হবে এবং সেবা উৎপাদিত হবে, তার যোগফলকেই, দুইটা মূল্যের যোগফলকেই পরিমাপ করে জিডিপি নির্ণয় করা হয়। নির্দিষ্ট একটি বছর অর্থ বছর। স্যার, আর যদি দেশের বাইরের যেটা যোগ হয় স্যার, এটা কি জিএনপি, হবে জিএনপি, তাহলে? ওটা জিএন। জিএনপি। জিএনপি। দেশের বাইরে আমাদের যারা কাজ করে, শুধুমাত্র এন মানে ন্যাশনাল, নাগরিক, বাংলাদেশের অভ্যন্তরে আমাদের যে নাগরিকরা আছে
প্লাস বিদেশে আমাদের বাংলাদেশের যে নাগরিকরা, দুইটাকে যোগ করে ওইখান থেকে ডেপ্রিসিয়েশন কস্ট বাদ দেয়। ঠিক আছে, সিসিএ, কিউমুলেটিভ কস্ট অফ একুমুলেশন, এটা বাদ দিয়ে নির্ণয় করা হয় জিএনপি। স্যার সাক্ষরতার হার নারীর কত পার্সেন্ট? 75.8% নারী। 75.8% শেষ স্যার। নারী। হ্যাঁ, আরো কিছু তথ্য বাকি আছে, চলেন ওগুলি একটু দেখে ফেলি। স্যার আমরা যখন এই যে স্যার জিডিপির পাকা স্যার টয়লেটের ব্যবহারকারীটা কত স্যার এটা? 93.63, 93.63% পাকা টয়লেট। আমদানি, রপ্তানি, রিজার্ভ, প্রবাসী আয়। মোট শ্রমজীবী, কৃষিতে শ্রমজীবী, শিল্পে শ্রমজীবী, সেবায় শ্রমজীবী। আমদানি 45,620 মিলিয়ন ডলার। রপ্তানি 40,875 মিলিয়ন ডলার। রিজার্ভ প্রবাসী আয় মোট শ্রমজীবী কৃষিতে শ্রমজীবী 45%, শিল্পে 17%, সেবায় 38%। এরপরে বাংলাদেশে বর্তমানে তফসিলি ব্যাংক। তফসিলি ব্যাংক 61টি। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক 6টি। বিশেষায়িত ব্যাংক 3টি। বিদেশি ব্যাংক 9টি। আর্থিক প্রতিষ্ঠান 35টি। বীমা 82টি। স্যার শিল্পের নিচেরটা কি লিখছেন? সেবা, সেবা, সার্ভিস সেক্টর, সেবা খাত। স্যার এই সেবা খাত মূলত কি কি? সেবা খাত যেমন পর্যটন, এরপর হচ্ছে ক্লিনিক, এডুকেশন, শিক্ষা। স্যার ওটা কোন ব্যাংক লিখছেন? কোনটা কোন ব্যাংক তফসিল। লিখছি? তফসিলি, তফসিলি, যারা ও, বাংলাদেশ ব্যাংকের নিয়ম কানুন গুলো মেনে চলে। যে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নিয়ম কানুন গুলো মেনে চলে সেই ব্যাংকগুলোকে তফসিলভুক্ত বা তফসিলি ব্যাংক বলে। আর বিশেষায়িত ব্যাংক কোনগুলো? 3টা: বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক। যারা একটা বিশেষ সেক্টর নিয়ে কাজ করে সেগুলোকে বিশেষায়িত ব্যাংক বলে। বিশেষ সেক্টর, বিশেষায়িত ব্যাংক। যেমন কৃষি ব্যাংক কৃষি নিয়ে কাজ করে, প্রবাসী কল্যাণ ব্যাংক রেমিটেন্স নিয়ে কাজ করে।
জি স্যার, তোলা হয়েছে। ওকে। আর আরেকটা কি ব্যাংক স্যার? রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। স্যার আরেকটু আছে। স্যার রিজার্ভ ব্যাপারটা একটু বুঝায় দেন, মানে রিজার্ভ মানে যেগুলো হচ্ছে আমাদের স্টকে থাকে। স্টকে আছে ইন ক্রাইসিস, আমরা এটাকে ইউজ করতে পারবো। মনে করেন যে কোনো দুর্ভিক্ষ হয়েছে, তখন এই রিজার্ভটা আমাদের মানে হচ্ছে দেশকে সচল রাখার ক্ষেত্রে কাজে লাগবে। স্যার দেখা যাচ্ছে না। স্যার এই সমীক্ষাগুলো কি জুন জুলাই যে অর্থ বছর থাকে তারপর থেকে কাউন্ট হয় নাকি জানুয়ারি থেকে কাউন্ট হয়? আমাদের বাংলাদেশের অর্থ বছর কবে থেকে কবে বলেন? জুন টু জুন। স্যার জুলাই টু জুন জুন। জুলাই থেকে হয় না? হ্যাঁ, জুলাই টু জুন। এটাই যে 1 জুলাই তারিখে কার্যকর হয়েছে, আগামী বছরের 30 জুন তারিখে এটার মেয়াদ শেষ হবে। জি, স্যার। তো লেখা হয়েছে। তাহলে কিন্তু আমরা স্যার এখানে বিদেশি নয়টি, কি কি স্যার? বিদেশি ব্যাংক যেমন এই যে হাবিব ব্যাংক, গৌরী ব্যাংক, এরপরে ব্যাংক আলফালা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ইত্যাদি। বলেন, এই অর্থনৈতিক সমীক্ষা তৈরি করে কে? অর্থ অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়, মন্ত্রণালয়ের অর্থ অর্থ বিভাগ। বিভাগ। অর্থ বিভাগ। এই অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী মানে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী আমাদের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন? 1171 একশো 1171 একাত্তর জন। জন। বৃদ্ধির হার কয় শতাংশ? 1.33%। 100 জন নারীর বিপরীতে পুরুষ কতজন? 96.3%। এটা কিন্তু অ্যালার্মিং। 93%। পুরুষ কিন্তু কমতেছে দিনে দিনে। হ্যাঁ, প্রজনন ঝামেলায় হার, সিঙ্গেল আমরা। নারীদের প্রজনন হার মানে গড়ে কয়টা করে বাচ্চা প্রসব করে একটা নারী? 2.1। 2.17 গড়ে। এরপরে প্রতি হাজারে একটা নির্দিষ্ট জায়গায় মারা যায় কয়জন, সরি জন্মগ্রহণ করে কয়জন, 19.4। আর মৃত্যুবরণ করে কয়জন? 6.1, মানে একটা নির্দিষ্ট জায়গায় বা আয়তনে। শিশু মৃত্যুর হার হাজারে কত? 27। দারিদ্র্যের হার বর্তমানে কত শতাংশ? 18.3। 7%। চরম দারিদ্র্যের হার কয় শতাংশ? 5%। সাক্ষরতার হার বর্তমানে কয় শতাংশ? 77.9। 7.9%। মুদ্রাস্ফীতির হার বর্তমানে কয় শতাংশ? 9.74%। 7.4। হ্যাঁ, আচ্ছা। সুপেয় পানি পান করে কত শতাংশ মানুষ? 58.2%। আমাদের বর্তমানে রপ্তানি আয়ের পরিমাণ কত? 40,875 মিলিয়ন ডলার। প্রবাসী আয় কত? 17,074 কৃষিতে শ্রমে নিয়োজিত কত শতাংশ মানুষ? 35%। সেবায় নিয়োজিত? 38%। তফসিলভুক্ত ব্যাংক কয়টি? 61টি। বিশেষায়িত ব্যাংক কয়টি? 3টি। বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান কয়টি? 35টি। বীমা কয়টি? 82। এখানে টোটাল 30টা 31টার মতো তথ্য আছে, খুব ভালো করে পড়বেন। হ্যাঁ, এগুলি কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আসলে কি স্যার, প্রবাসী আয়টা এটা কি স্যার মানে আমাদের লিগ্যাল ভাবে যত টাকা রেমিটেন্স। পাঠায়, লিগ্যাল ভাবে যত টাকা পাঠায় মানে এটা হ্যাঁ, নাকি এটা হুন্ডির মাধ্যমে? না না, হুন্ডি না, হুন্ডি না, যেটা হচ্ছে লিগাল ওয়েতে, অর্থাৎ ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার। ঠিক আছে, ওকে স্যার। এটার মাধ্যমে হচ্ছে এই যে এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন। হুন্ডিতে পাঠালেও তো দেশের উপকারী হচ্ছে। কিন্তু এটা হচ্ছে যার রেকর্ড আছে। সংখ্যাটা কি স্যার যে জনসংখ্যার গৃহ গণনা এটার মানে ভিত্তিতে করা হয়? হয় না ওইটা না? 10 বছর পর পর একবার, আর ও আচ্ছা এইটা আচ্ছা। প্রতি বছর একবার করে। এটা হচ্ছে ওই যে ওই আমি অর্থ ওইখানে মন্ত্রণালয়ের অর্থ পড়ছিলাম বিভাগ জনসংখ্যার করে। ঘনত্ব 1119 জন, এই কারণে জিজ্ঞেস করলাম আর হ্যাঁ, কি। না না, ভিন্ন 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 কোম্পানি করে। আর ওইটা 2 বছর আগে হয়েছে, ওটা 2 বছর আগের ও হিসাব। আচ্ছা আচ্ছা এটা ঠিক তো আছে। লেটেস্ট, এটা লেটেস্ট। ওকে, এর পরের যে টপিকটা সেটা হচ্ছে ডেল্টা প্ল্যান, বদ্বীপ পরিকল্পনা। তো এটার উদ্দেশ্য
জলবায়ু পরিবর্তন মোকাবেলার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, এটার প্রধান কাজটা হলো পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ। এটা স্বাক্ষরিত হয় 4 সেপ্টেম্বর 2018 সালে। এটা কার্যকর হয় 1 জুলাই 2020 সালে। এটাতে সহায়তা করেছে নেদারল্যান্ড সরকার, কারিগরি সহায়তা করেছে ডাচ বাংলাদেশ ডেল্টা কনজোর্টিয়াম। এটার পর্যায় 3টি। এটার অর্থায়ন উৎস 4টি। এটার প্রধান অভিষ্ট 3টি। এটার প্রকল্প 80টি। এই 80টি প্রকল্পের মধ্যে ভৌত প্রকল্প 65টি, গবেষণা প্রকল্প 15টি, হটস্পট 6টি। স্যার হটস্পট অবিষ্ট না অবিষ্ট? অভিষ্ট 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 3টি। অভিষ্ট মানে হচ্ছে লক্ষ্য, গোলস। স্যার ভৌত বলতে ভৌত প্রকল্প? মানে অবকাঠামোগত, অবকাঠামোগত, স্ট্রাকচারাল। স্ট্রাকচারাল। গবেষণা মানে নন স্ট্রাকচারাল। স্যার হটস্পটটা একটু বলেন। হটস্পট মানে হচ্ছে, একটু পরে আমি চিত্রের মাধ্যমে হটস্পট গুলো দেখাবো, মানে যেই অঞ্চলগুলোকে কেন্দ্র করে এই বদ্বীপ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই অঞ্চলগুলোকে হটস্পট বলে। অর্থাৎ যে অঞ্চলগুলোকে প্রতিরোধ করতে দুর্যোগ থেকে, ঠিক আছে, এবং সেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য বাংলাদেশকে, টোটাল বাংলাদেশের আয়তনকে
বা ম্যাপকে 6টা অংশে ভাগ করা হয়েছে? ওইটা আমরা দেখবো একটু পরে। ওকে, সবাই এতটুকু লিখছেন? জি স্যার। স্যার জি স্যার। আরেকটু। আল্লাহ। হয়েছে স্যার। হয়েছে না? আচ্ছা, এইবার একটা মানচিত্রের মাধ্যমে আমরা হটস্পট গুলো দেখবো, নাম সহ লিখবো। হ্যাঁ, এই তো একটা ফ্রেম তৈরি করে ফেলেন বাংলাদেশের ম্যাপের। ফ্রেম তৈরি করা হলে আমাকে জানাবেন। স্যার শেষ স্যার। তো এই হচ্ছে আমাদের 1 নাম্বার হটস্পট। 1 নাম্বার হটস্পট এই হচ্ছে স্যার আমাদের 1 মিনিট 2 নাম্বার অপেক্ষা হটস্পট। করলে একটু ভালো হয়। হ্যাঁ, 1 মিনিট একটু অপেক্ষা করলে ভালো হয় স্যার, আচ্ছা, ফ্রেমটা হয়নি এখনো। করেন আস্তে আস্তে, আমি মার্কিং করে দিই, এরপর নামগুলি লিখবো কোনটা কোন জায়গায়। হ্যাঁ, এটা আপনাদেরকে দেখাবো। তো এই যে জায়গাটা 1 নাম্বার হটস্পট, এটা এটা হচ্ছে উপকূলীয় অঞ্চল। দেখেন এই যে সমুদ্র উপকূল, তাই না? সাতক্ষীরা জেলা থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত এটা হচ্ছে উপকূলীয় অঞ্চল, আমাদের 1 নাম্বার হটস্পট। এরপরে দেখেন এই যে 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে খরাপ্রবণ অঞ্চল, মানে বরেন্দ্র অঞ্চল। খরাপ্রবণ অঞ্চল অর্থাৎ আমাদের রাজশাহী আর রংপুর বিভাগের যে জেলাগুলি, সেগুলো কিন্তু খরাপ্রবণ বা বরেন্দ্র আমরা জানি। 3 নাম্বার সিলেট বিভাগ আর কিশোরগঞ্জ নেত্রকোনা, এদেরকে বলা হয় আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, মানে হাওর অঞ্চল। বা এরপরে দেখেন 4 নাম্বারে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এর মানে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল।
5 নম্বরে দেখেন এখানে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র এই জায়গাগুলির মধ্যে মিলিত হয়েছে, এটাকে বলা হয় নদীর মোহনা অঞ্চল। আর 6 নম্বরে দেখেন এই যে ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকার কিছু অংশ, এটাকে বলা হয় নগর অঞ্চল। নগর অঞ্চল এইভাবে সমগ্র বাংলাদেশকে 6টা অংশে ভাগ করে অংশ ওয়াইজ বা পার্ট ওয়াইজ কিন্তু জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং জল বা পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে এই পরিকল্পনাটা কিন্তু গ্রহণ করা হয়েছিল। স্যার 2 নাম্বারটার নাম কি বলছেন? খরাপ্রবণ বা খরাপ্রবণ বা বরেন্দ্র অঞ্চল, বরেন্দ্র। স্যার প্লেস গুলোর নাম স্যার। হ্যাঁ, স্যার প্লেস গুলোর নাম খরাপ্রবণ অঞ্চল কি কি প্লেস স্যার? এটা হচ্ছে রাজশাহী। এই যে রাজশাহী বিভাগ আর রংপুর বিভাগ উপরে দেখেন, মানে আমাদের ম্যাপে কোনটা কোন বিভাগ এটা কিন্তু আমি বলে দিয়েছি। এটা হচ্ছে রংপুর, এটা হচ্ছে রাজশাহী। এগুলিতে কিন্তু খরা, আপনারা জানেন খরা মানে বৃষ্টিপাত তুলনামূলক কম হয়, জি স্যার। গরম তুলনামূলক বেশি হয়, মানে উষ্ণতা জি স্যার। তাপমাত্রা বেশি হয়, এই জন্য খরা প্রবণ। এরপর দেখেন সিলেটের ওই অংশটা, নেত্রকোনার অংশটা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ওই জায়গায় কিন্তু হঠাৎ বন্যা হয়, তাই না? নাম দেওয়া জি হয়েছে স্যার। হাওর অঞ্চল। জি স্যার। এরপর উপকূলীয় অঞ্চল দেখেন এই যে সমুদ্র উপকূলে, এই যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, ঠিক আছে। এরপরে নগর অঞ্চল, এই যে ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকার কিছু অংশ। আর এইখানে হচ্ছে এই যে যেখানে পদ্মা মেঘনা নদী মিলিত হয়েছে, এই ব্রহ্মপুত্র আর মেঘনা মিলিত হয়েছে, পদ্মা যমুনা মিলিত হয়েছে, এই যে নদীগুলোর যে মিলনস্থল, এই মিলনস্থল গুলোই হচ্ছে নদীর মোহনা। মোহনা অঞ্চল। মোহনা অঞ্চল। কি লিখেছেন তো অঞ্চলগুলো? জি স্যার। জি স্যার। এবার চলেন আমরা চলেন একটু আমরা ওভারভিউ করি টপিকটা। হ্যাঁ, তো উদ্দেশ্য কি? আলটিমেট গোল হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি। তো অর্থনৈতিক সমৃদ্ধি আপনি যদি করতে চান এবং যদি জলবায়ু আপনার পিছে পিছে দৌড়ায়, মানে জলবায়ু পরিবর্তন বা দুর্যোগ, তাহলে কিন্তু অর্থনৈতিক পরিবর্তন মানে উন্নয়ন করতে পারবেন না আপনি। সেই জন্য জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে হবে। কাজ হচ্ছে আমাদের পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার, টেকসই মোহনা ব্যবস্থাপনা নিশ্চিত করা। নিশ্চিত করতে হবে। এই পরিকল্পনাটা স্বাক্ষরিত হয় কবে? 4 সেপ্টেম্বর 4 সেপ্টেম্বর 18 সালে। কার্যকর হয় কবে? 1 জুলাই পয়লা জুলাই 20 সাল থেকে। সহায়তা করে কোন সরকার বা কোন দেশ? নেদারল্যান্ড। কারণ কি, এর আগে নেদারল্যান্ডে এই ধরনের পরিকল্পনা কিন্তু গ্রহণ করা হয়েছিল। সেই জন্য ওদের কাছ থেকে আমরা বিভিন্নভাবে সহায়তা নিয়েছি। তো একটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান কারিগরি সহায়তা দিয়েছে, সেটা হচ্ছে ডাচ বাংলাদেশ বাংলা ডেল্টা ডেল্টা কনজোর্টিয়াম। কনজোর্টিয়াম ফেজ হচ্ছে 3টা, যেহেতু অনেক দীর্ঘমেয়াদী প্রকল্প 3টা ফেজে ভাগ করা হয়েছে। 2020 থেকে 2030 এটা হচ্ছে একটা ফেজ যেটা বর্তমানে চলতেছে। জি। 2030 থেকে 2050 এটা হচ্ছে আরেকটা ফেজ যেটা শুরু হবে সামনে। এবং 3 নাম্বার হচ্ছে 2050 থেকে 2100 যেটা ভবিষ্যতে হবে। এই যে 3টা ফেজ। অর্থায়নের উৎস 4টি। একটা হচ্ছে বাংলাদেশ সরকার, এরপর হচ্ছে জিসিএফ গ্রিন ক্লাইমেট ফান্ড, এরপর হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এবং জাইকা এবং এডিবি দুইটা একসাথে মিলিত হয়ে উন্নয়ন সহযোগী সংস্থা নামে অর্থায়ন করছে। প্রধান অভিষ্ট 3টা: জলবায়ু পরিবর্তন মোকাবেলা, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ এবং বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা। এই হচ্ছে 3টা অভিষ্ট।
প্রকল্প গ্রহণ করা হয়েছে মোট 80টি এই পরিকল্পনার আদলে। এর মধ্যে অবকাঠামোগত বা ভৌত প্রকল্প 65টি, গবেষণা এবং উন্নয়ন প্রকল্প 15টি, এবং সমগ্র বাংলাদেশকে 6টা হটস্পটে ভাগ করা হয়েছে। এই হটস্পট গুলো কিন্তু আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? গেল এই টপিকটা গেল। পরের স্যার টপিক, স্যার প্রধান অভিষ্ট প্রধান অভিষ্ট। স্যার প্রধান অভিষ্ট যে তিনটি, এই তিনটা স্যার কাজ কি? আচ্ছা, আপনি এই যে চমৎকার বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, বিসিএস এর প্রিপারেশন কেন নিচ্ছেন? উত্তরটা হচ্ছে আপনি ভালো চাকরি করতে চান, তাই তো? ঠিক একই রকম উন্নত দেশে পরিণত করা বাংলাদেশকে, এটা একটা কাজ। এরপরে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা, এইটা একটা কাজ। এরপরে হচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা, এইটা একটা কাজ। বুঝতে পারছেন? স্যার অর্থায়নের উৎসগুলো একটু আরেকবার বলবেন? অর্থায়ন উৎস হচ্ছে বাংলাদেশ সরকার, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড, পিপিপি। সবুজ অর্থনৈতিক তহবিল বলি আমরা, গ্রিন ক্লাইমেট ফান্ড। আরেকটা হচ্ছে 3 নাম্বার হচ্ছে পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সরকারি বেসরকারি অংশীদারিত্ব। 4 নাম্বার হচ্ছে জিসিএফ এবং এডিবি, এই দুইটা মিলে, মানে সরি, এডিবি এবং জাইকা, এই দুইটা মিলে নাম দেওয়া হয়েছে উন্নয়ন সহযোগী সংস্থা। এডিবি এবং জাইকা, জাপানের জাইকা, আর এশিয়ান উন্নয়ন ব্যাংক। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। আর চলেন, স্যার এই পরিকল্পনা করেন কে, উদ্যোক্তা কার স্যার? উদ্যোগটা কার? সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর। তার নামটা লিখি নাই। স্যার কারণ সাবেক পলাতক প্রধানমন্ত্রী। হ্যাঁ, পলাতক তো বলতে পারে না। ওকে, স্যার নাম বলে চাকরি থাকবে না। হ্যাঁ, আচ্ছা, তার নামটা আমরা লিখি নাই কেন? টেকনিক্যালি বিষয়টা আপনারা বুঝতেই পারছেন। চলেন, আহ পরবর্তী 2টা টপিক আমি একসাথে করব। একটা ছক আঁকবো। ছকে আমি ওদের রিলেটেড যত ইনফরমেশন আছে, ওদের কি পরিকল্পনার যে অংশগুলো, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব, ঠিক আছে? আপনারা খাতায় লিখবেন অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং রূপকল্প। হেডলাইন দিবেন কি লিখে? অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং রূপকল্প, হেডলাইন দিয়ে দেন। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং রূপকল্প। ওকে, একটা ছক আঁকবো আমরা। ছকে দেখবো কি অবস্থা। দুইটা টপিক একসাথে না স্যার? দুইটা একসাথে, কম্বাইন করে, হ্যাঁ, একটা ছক দিয়ে আমরা করে ফেলবো। এক পাশে লিখবো সূচক বা নির্দেশক বা বিষয়। আরেক পাশে লিখবো পঞ্চবার্ষিক। রূপকল্প। এই যে ফ্রেমটা হবে এরকম। দেখেন, পরিকল্পনা, এগুলো হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা মানে কি? ভবিষ্যতে আমি এটা করতে চাই, অর্থাৎ কিছু সূচক আছে, এই সূচক অনুযায়ী ভবিষ্যতে আমরা এই সূচকে এইটা অর্জন করতে চাই। এখানে আমি ওই বিষয়গুলোই কিন্তু তুলে ধরবো, হ্যাঁ। 1 নাম্বার সময়কাল। 2 নাম্বার
দারিদ্র্যের হার। 3 নাম্বার, চরম দারিদ্র্যের হার। 4 নাম্বার সূচকটা হলো মাথা পিছু আয়। 5 নাম্বার মুদ্রাস্ফীতির হার। 6 নাম্বার জিডিপি প্রবৃদ্ধি। 7 নাম্বার গড় আয়ু। 8 নাম্বার সাক্ষরতার হার। 9 নাম্বার জনসংখ্যা বৃদ্ধির হার। 10 নাম্বার কর জিডিপি অনুপাত। 11 নাম্বার বিদ্যুৎ উৎপাদন। এইভাবে একটা ফ্রেম তৈরি করে ফেলেন। এই তো ফ্রেম রেডি। অষ্টম পঞ্চশের সময়কাল। আপনারা জানেন যে অর্থ বছর জুলাই থেকে জুন, অর্থাৎ প্রত্যেকটা প্রকল্পই 1 জুলাই তারিখে শুরু হবে ওই বছরের, এবং যেই বছর শেষ হবে ওই বছরের জি 30 জুন তারিখে শেষ হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, সেজন্য আমি তারিখটা আর বারবার লিখবো না, জাস্ট আপনাদেরকে সালগুলি দেখাবো। একটা সাল লিখে দিন স্যার। বিষয়টা হচ্ছে এমন: 1 জুলাই 2020 সাল থেকে 30 জুন 2025, মানে 5 বছর এরকম, হ্যাঁ বুঝছেন? স্যার, আমি বলছি, একটা স্যার লিখে দিন, অনুরূপ ভাবে আমরা বুঝতে পারবো যে বাকিগুলো আছে। এদিকে তো আছে 2টা। আচ্ছা, 1 জুলাই এইটা 1 জুলাই 20 থেকে, এটা হচ্ছে 30 জুন 25-এ শেষ হবে। বিষয়টা হচ্ছে এমন। আর এইটা 2021 থেকে 41, 20 বছর। দারিদ্র্যের হার অষ্টম পঞ্চবার্ষিক অনুযায়ী 15.6, 7.4, মাথা পিছু আয় $3,106, মুদ্রাস্ফীতির হার 4.8, জিডিপি প্রবৃদ্ধি 8.51, গড় আয়ু 74 বছর, সাক্ষরতার হার 77.9, জনসংখ্যা বৃদ্ধির হার 1.1, কর জিডিপি 12.3, বিদ্যুৎ উৎপাদন 30,000 মেগাওয়াট। এখানে দারিদ্র্যের হার 2.59, চরম দারিদ্র্য 0.68, মাথা পিছু আয় $12,500, মুদ্রাস্ফীতির হার
4.5%, জিডিপি প্রবৃদ্ধি 9.9%, গড় আয়ু 80 বছর, সাক্ষরতার হার 100%। একটা মিনিট। — 80%। জনসংখ্যা বৃদ্ধির হার 1%, এর নিচে নামিয়ে আনতে হবে। কর জিডিপি অনুপাত 17%। ইলেকট্রিসিটি প্রোডাকশন 60,000 মেগাওয়াট। সুন্দর করে লিখে নেন। স্যার গড় আয়ুটা কি 80 বছরে নিয়ে যাওয়া পসিবল স্যার? আসলে কি এখানে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, বুঝতে পারছেন, খাদ্যাভ্যাস পরিবর্তন, এই জিনিসগুলিরে ফোকাস কইরা এই সূচকটা দিছে, বুঝছেন। নিয়ে যাওয়া অবশ্যই সম্ভব, স্যার আমরা সম্ভব তো না দিন কেন? দিন উল্টা পথে হাঁটতেছি স্যার। হ্যাঁ, উল্টা পথে হাঁটতাছি, কিন্তু একটা পরিকল্পনা তো না। আপনি যখন একটা পরিকল্পনা গ্রহণ করবেন তখন কি আপনি কমায় করবেন বলেন? আপনি যখন ড্রিম করবেন, ড্রিম স্বপ্ন দেখবেন, স্বপ্নটা কি ছোট দেখবেন বলেন? স্যার আমরা প্রত্যেকের এন্ড থেকে দেখতেছি স্যার, কিন্তু ভেজাল আর চিকিৎসা ব্যবস্থার যে অবস্থা স্যার বর্তমানে। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। চিকিৎসা ব্যবস্থার বর্তমানে মানে এটাতে আসলে ইন্ডিকেট করে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করবে, বুঝতে পারছেন। কারণ আমাদের লক্ষ্যমাত্রা কিন্তু 2041, মানে জি 30 স্যার। জুন 2041 সালে আমরা উন্নত বিশ্বের দেশে পরিণত হতে চাই। হ্যাঁ, কিন্তু জি লোক স্যার। তো নাই স্যার, লোক তো পলাতক। স্যার এই যে অষ্টম পঞ্চবার্ষিক আর রূপকল্পনা, এটার মধ্যে পার্থক্য ডিফারেন্স কি স্যার? পার্থক্যটা দেখেন, এটা 5 বছরের, কয় বছরের? 5 5 বছর। বছর, এটা কয় বছর? 20 20 বছর 20 বছর। বছরে এরকম 4টা পঞ্চবার্ষিক পরিকল্পনা মিলে একটা একটা রূপকল্প কিন্তু হবে, বুঝতে পারছেন। জি অর্থাৎ স্যার। পঞ্চবার্ষিক একটা ছোট পরিকল্পনা, মানে 5 বছর মেয়াদি, আর রূপকল্প হচ্ছে দীর্ঘ মেয়াদি। এটার নাম হচ্ছে ভিশন প্ল্যান, প্রেক্ষিত পরিকল্পনা, 20 বছর মেয়াদি পরিকল্পনা, বুঝতে পারছেন। আর পঞ্চবার্ষিক হচ্ছে এরকম অল্প অল্প করে 5 বছর 5 বছর 5 বছর 5 বছর। টোটাল আমরা এই 4টা পরিকল্পনা গ্রহণ করে আমরা রূপকল্প বাস্তবায়নে কাজ করব বা সহায়তা করব। তার পঞ্চবার্ষিকী মানে 5 বছর পর পর হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সর্বপ্রথম 1928 সালে সোভিয়েত ইউনিয়নে শুরু করেছিলেন জোসেফ স্ট্যালিন, আর আমাদের বাংলাদেশে নিয়ে আসছিলেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশে এই পর্যন্ত 8বার পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বা হয়েছে। হ্যাঁ, স্যার এই ম্যাপটা আমি সম্পূর্ণ ক্লিয়ার হই নাই। কোন স্যার মানে ম্যাপটা? দারিদ্রতার হার 5 বছরে এত%? বুঝলাম না আমি। ব্যাপারটা স্যার হচ্ছে এটা আপনি একটা প্ল্যান করছেন, একটা প্ল্যানের একটা ডেট থাকে না, যে এই সময়ের মধ্যে আমি এটা করব। জি ঠিক একই রকম ভাবে এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার ডেড লাইন 30 জুন 2025। অর্থাৎ যখন পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছিল তখন তারা বলেছিল 30 জুন 2025-এর মধ্যে আমরা এইটা অর্জন করব, এই সূচকে এইটা, এই সূচকে এইভাবে তারা ও একটা আচ্ছা। প্ল্যান গ্রহণ করছিল, বুঝতে পারছেন। জি স্যার এবার বুঝছি। এটা হচ্ছে প্ল্যানটা, নাথিং আর এলস। 5 বছরের মধ্যে রূপকল্প এই অর্জনটা করবে, হ্যাঁ হ্যাঁ, এটা না স্যার? জি, আচ্ছা থ্যাংক ইউ এক্স্যাক্টলি স্যার। এক্স্যাক্টলি। স্যার মুদ্রাস্ফীতিটা একটু বুঝাই দেন। মুদ্রাস্ফীতি হচ্ছে ওই যে বললাম না, এই যে বোতল, মনে করেন মুদ্রাস্ফীতির হার 10%। এই বোতল আজকের দিনে দাঁড়ায়া 2024 সালে সেপ্টেম্বরের 7 তারিখে আপনি এটা 100 টাকা দিয়ে কিনছেন। 10% মুদ্রাস্ফীতি মানে আগামী কমাই বছর নিতে না। 2025 সালের 7 সেপ্টেম্বর এটা আপনাকে 110 টাকা দিয়ে কিনতে হবে। অর্থাৎ হুম, নির্দিষ্ট অর্থ বছরে কোনো পণ্য বা সেবার মূল্য গত বছরের তুলনায় যেই হারে বৃদ্ধি পাচ্ছে
ওই হারটাকেই বলা হয় কি? মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি হার। বুঝতে আর আগে পারছেন? ভাবতাম স্ফীতি মানে মনে হয় কমিয়ে আসা। না না, স্ফীতি মানে বৃদ্ধি। আচ্ছা। স্ফীতি মানে হচ্ছে বৃদ্ধি, স্যার সংকোচন মানে মুদ্রাস্ফীতি হচ্ছে কমিয়ে আনা। স্যার স্যার বলা আমাদের যায় মুদ্রাস্ফীতি এখন না 80 টাকা বিদ্যুৎ ডলার স্যার উৎপাদন, 120 টাকা, ওইটাই বলা যায় স্যার। হুম হুম হুম। স্যার স্যার আমাদের বিদ্যুৎ মুদ্রাস্ফীতি এটা উৎপাদন ক্ষমতা এখন 30,000 মেগাওয়াট। আমাদের চাহিদা কত প্রতিদিন? আমাদের উৎপাদন ক্ষমতা 30,000 না, এটা হচ্ছে প্ল্যানে বলছে 30,000। ও আচ্ছা, এখন আমাদের মেগাওয়াট। উৎপাদন ক্ষমতা কত? আমাদের উৎপাদন ক্ষমতা 30,000 কে এখন ছাড়াই গেছে। ও আমাদের আচ্ছা, উৎপাদন ক্ষমতা 30,000 চাহিদা কত দুইশো আমাদের সাতাত্তর উৎপাদন ক্ষমতা? মেগাওয়াট আমাদের চাহিদা, আমাদের বর্তমানে চাহিদা আসলে 35,000। তবে আমাদের সবগুলো উপজেলাতেই কিন্তু বিদ্যুৎ গেছে। জি স্যার। স্যার স্যার এখনো লোডশেডিং এ মানে ক্লাসটা করতেছে। দেখেন, স্যার বিদ্যুৎ মুদ্রাস্ফীতি পৌঁছানো, মানে এটা না স্যার? লোডশেডিং এক জিনিস, আপনার বাসায় কি বিদ্যুৎ আছে কিনা সেটা বলেন। জি স্যার আছে। আছে, এটাই এটাই, আর কিছু নাই। লোডশেডিং তো আসবে যাবে, ঠিক আছে। স্যার আমি ওয়াইফাই দিয়ে এখন ক্লাস করতে পারি না, এমবি দিয়ে করতে চাইতেছে। ডাবল খরচ নাকি? জি স্যার। স্যার এটা স্যার মুদ্রাস্ফীতি মানে এটা না স্যার অর্থের মূল্য কমে যায় এবং জিনিসপত্রের দামগুলো বেড়ে যাওয়া? হুম, মানে আপনার ক্রয় ক্ষমতা কমবে, অর্থের মূল্য অর্থের মূল কমবে কিন্তু হ্রাস পাওয়া অর্থের পরিমাণ বাড়বে। বাড়বে। বুঝতে পারছেন? ওকে। জি স্যার। জি স্যার। ঠিক আছে। কি করে গেল? বুঝলাম না। স্যার একটা কথা বলার ছিল স্যার। জি বলেন। স্যার আমি আজকে তো ফার্স্ট, তো জি জি অবশ্যই। এই ক্লাসটা কি স্যার ক্লাস শেষ করার পর এটা কি রেকর্ডিং ক্লাস পাওয়া যাবে স্যার? অবশ্যই পাওয়া যাবে, অবশ্যই। 2 দিন কতক্ষণ এটা রেকর্ড থাকবে, 2 দিন। মানে স্যার একটা? 2 দিন না স্যার, বেশি থাকে স্যার এটা। ও সব সময় পাওয়া যাচ্ছে স্যার, আধা ঘন্টা পর থেকে পাবেন। হ্যাঁ হ্যাঁ, ওকে পাবেন, ওকে শিওর পাবেন। স্যার, এটা স্যার কত নম্বর লেকচার স্যার? এইটা হচ্ছে লেকচার 15। লেকচার 15। 15 থেকে শুরু হচ্ছে নাকি স্যার? না, 15 থেকে না। ব্যাপারটা হচ্ছে কি, আপনি ভর্তি হওয়ার পরে যেখান থেকেই শুরু হবে ওইখান থেকে ক্লাসগুলি করা শুরু করবেন। এটা 15, 16, 17, 18-তে গিয়ে শেষ হবে। এরপরে আবার 1 থেকে শুরু হবে, অর্থাৎ না রাউন্ড স্যার, রবিন চলবে। বুঝতে পারছেন? আমি তো ওইটা বলিনি স্যার। আমি বলেছি কি স্যার, মানে এটা কি স্যার 15 পুরো অংশ? আমি স্যার একটু লেট করে আসতাম তো, হ্যাঁ, এই 15 স্যার অংশ, 15 অংশ। এর 15 আগে পুরো আরো অংশ। টপিক শেষ হয়েছে 2টা। হ্যাঁ, এখানে আর 2টা টপিক আছে। আপনি সবগুলো ক্লাস পাবেন একসাথে, স্প্রেডশিটে ডাউনলোড করা আছে, আপনি এখানে গেলেই স্যার পাবেন সেটা লেকচার কোনো 1 প্রবলেম থেকেই নেই। আছে স্যার, সিরিয়ালি আছে লেকচার 1 হ্যাঁ, থেকেই। সিরিয়াল যদি থাকে তাহলে তো কোনো কথাই নাই। হ্যাঁ, এটা কোথায় পাওয়া যেতে পারে? সিরিয়ালটা এক্সেল শিটে আছে, একটা এক্সেল শিট দেয়া আছে, গুগল শিট দেয়া আছে একটা। গুলো চেক করেন, ওইখানে আপনি সবগুলো ঠিক আছে। টপিক ওয়াইজ ক্লাস পাবেন, একদম সিরিয়ালি যতগুলো ক্লাস করা হয়েছে সবগুলো ক্লাসের লিঙ্ক ওখানে দেওয়া আছে। মানে 1 মিনিট আমার একটু এফবি টাইম দিবেন। পেজে স্ক্রল করলে? 1 মিনিট টাইম। একটা গুগল শিট দেয়া আছে, গুগল শিট দেয়া আছে, ওখানে ক্লিক করলেই হবে, আপনি ওখানে লিংক পেয়ে যাবেন সবগুলা। ওকে থ্যাঙ্কস। স্যার কাউকে নক দেন।
ওকে, তো আমরা একটু সাময়িক সমস্যার মধ্যে পড়ছিলাম, আবার ঠিক হয়ে গেছে। চলেন তাহলে আমরা আবার সামনের দিকে শুরু করি আলোচনা। এর পরের টপিকটা হচ্ছে এসডিজিএস, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এটার হচ্ছে টেকসই সেই উন্নয়নের মাত্রা নির্ধারণ লক্ষ্যমাত্রা, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা। লক্ষ্য। তো এটা স্বাক্ষরিত হয়, এটার সভা, কার্যকর, মেয়াদ, আওতা, গুরুত্ব প্রদান, স্বাক্ষরিত হয় এটা 25 সেপ্টেম্বর 15 সালে। সভা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের 70তম অধিবেশনে। কার্যকর হয় 1 জানুয়ারি 2016। এটার মেয়াদ 2016 থেকে 2030, অর্থাৎ 15 বছর। এর আওতা এর আওতা হচ্ছে ইউএন ভুক্ত 193টি দেশ। গুরুত্ব প্রদান করে সামাজিক উন্নয়নকে। এইটার প্রধান লক্ষ্য 17টি। সহযোগী লক্ষ্য 169টি, এবং ব্যবহৃত সূচক সূচক ব্যবহার করা হয়েছে টোটাল 241টি। আর এটার প্রোগ্রেসটা দেখে, মানে স্কোর কিপার ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই তো বেসিক তথ্যগুলো লিখে নেন। স্যার, স্কোর কিপার না ফিপার? কিপার, কিপার, যে কিনা ওদের স্কোরগুলি পরিমাপ করে, মানে পরিদর্শন করে, অবজার্ভ করে। স্যার, লক্ষ্যমাত্রা কি 17টি নাকি পরিবর্তন হয়েছে প্রধান লক্ষ্য? 17টি পরিবর্তন হয় নাই। এগুলি পরিবর্তন হবে কেন? জাতিসংঘ দিয়েছে না, এটা তো আসলে আমাদের প্রধানমন্ত্রীর সাথে জড়িত না কোনো কিছু। আচ্ছা, এটা কিন্তু 70তম অধিবেশনে এটা উম, মানে প্রকল্প নেওয়া হয়েছে স্যার। হ্যাঁ, এটা স্বাক্ষরিত হয়েছে 70তম অধিবেশনে জাতিসংঘের সাধারণ পরিষদের। এটাকে আমরা বলি ইউএনজিএ, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি।
লাস্টেরটা স্যার স্কোর কিপার। জি জি, স্কোর থ্যাংক ইউ। কিপার। হ্যাঁ, কি লিখছেন এতটুক? এবার চলেন আমরা 17টা লক্ষ্য একটু আস্তে করে লিখে রাখি, হ্যাঁ, কারণ পরীক্ষায় ওইখান থেকে প্রশ্ন আসবে বেশি। প্রশ্ন আসবে যে 4 নাম্বার লক্ষ্য কোনটি, এটা সম্পর্কে কয় নাম্বার লক্ষ্যে বলা আছে, হ্যাঁ, এরকম তথ্য পরীক্ষায় আসবে। সামনে আগাই, কি বলেন? জি স্যার। জি জি স্যার। স্যার। স্যার, প্রধান লক্ষ্যগুলো দেখে ফেলি। স্যার লাস্ট একটু দেখি। স্কোর কিপার, UNG2। ব্যবহৃত সূচক দূষণ। ঠিক আছে স্যার। লক্ষ্যগুলি দেখি। 1 নাম্বার, ক্ষুধা মুক্তি। 3 নাম্বার, সুস্বাস্থ্য। 4 নাম্বার, মানসম্মত শিক্ষা। 5 নাম্বার, লিঙ্গ সমতা। 6 নাম্বার, সুপেয়। পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা। 7 নাম্বার, নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানি। 8 নাম্বার, কর্মসংস্থান ও অর্থনীতি। 9 নাম্বার, শিল্পক্ষেত্রে উদ্ভাবন। 10 নাম্বার, বৈষম্য হ্রাস। 11 নাম্বার, টেকসই শহর। 12 নাম্বার, সম্পদের সদ্ব্যবহার স্ল্যাশ দিয়ে পরিমিত ভোগ। 13 নাম্বার, টেকসই জলবায়ু। 14 নাম্বার, সুনীল অর্থনীতি। 15 নাম্বার, টেকসই ভূমি বা জমি। 16 নাম্বার, শান্তি ও ন্যায় বিচার। 17 নাম্বার, উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্ব। এই তো, যেইভাবে আছে সেইভাবেই লিখবেন এবং ওইভাবেই পড়বেন, হ্যাঁ, কারণ পরীক্ষায় এই সংখ্যা ধরে ধরে আসবে। বলবে টেকসই জলবায়ু সম্পর্কিত লক্ষ্যটি কত নং, 13, বা বলতে পারে সুনীল অর্থনীতি সম্পর্কিত লক্ষ্যটি কত নং, 14, অথবা বলতে পারে 14 নাম্বার এসডিজি 14 নাম্বার লক্ষ্যের বিষয়বস্তু কি। স্যার এবার সুনীল আসছিল মনে অর্থনীতি। হয় 4 নাম্বারটা।
এই 46 BCS দুইটা প্রশ্ন আসছে এখান থেকে। স্যার 7 নম্বর কি স্যার? কি নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানি। ব্যয়সাধ্য স্যার মানে আমরা যেটা ব্যয় করতেছি জ্বালানি, আর নবায়নযোগ্য মানে হচ্ছে সৌর বিদ্যুৎ প্রকল্প, বায়ু বিদ্যুৎ প্রকল্প, হ্যাঁ এগুলি। স্যার সুনীল অর্থনীতির বিষয়ে একটু বলবেন স্যার, সুনীল হ্যাঁ, অর্থনীতিটা কি? সুনীল স্যার অর্থনীতি 11 হচ্ছে নম্বর। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থের কোনো প্রকার ক্ষতি না করে বর্ধিত জনসংখ্যার বর্ধিত চাহিদা পূরণের উদ্দেশ্যে সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করাকেই সুনীল অর্থনীতি বলে। 1994 সালে গুন্টার পাউলি নামে একজন ব্রিটিশ সমুদ্র বিজ্ঞানী, সে সর্বপ্রথম সুনীল অর্থনীতি সম্পর্কে ধারণা প্রদান করেছেন। 2010 সালে তার একটা বই বের হয় ব্লু ইকোনমি রিলেটেড, সেটা হচ্ছে ব্লু ইকোনমি 10 ইয়ার্স 100 ইনোভেশন 100 মিলিয়ন জবস। অর্থাৎ সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার, যেমন সমুদ্রে যে খনিজ সম্পদ রয়েছে সেগুলোর টেকসই ব্যবহার করা, সমুদ্র বন্দরের ব্যবহার নিশ্চিত করা, জাহাজ শিল্প কাজে লাগানো, জাহাজ ভাঙ্গা শিল্প কাজে লাগানো, ওকে, এরপরে লবণ উৎপাদন করা, ওষুধ উৎপাদন করা, বিদ্যুৎ উৎপাদন করা, এগুলি বুঝতে সব পারছি। সুনীল অর্থনীতির মধ্যে অন্তর্ভুক্ত। বুঝতে পারছেন? জি স্যার। সামুদ্রিক স্যার 11 নম্বরে কি টেকসই শহর? টেকসই শহর, আর স্যার 3 নম্বরে? সুস্বাস্থ্য, গুড হেলথ, আচ্ছা স্যার গুড 12 হেলথ। নম্বর 12 ব্যবহার নাম্বার হচ্ছে সম্পদের সদ্ব্যবহার, পরিমিত ভোগ, অর্থাৎ পরিমিত ভোগের মাধ্যমে অপচয় রোধ করার মাধ্যমে আপনি সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করবেন। স্যার 7 নম্বরটা স্যার। 7 নাম্বারটা হচ্ছে নবায়নযোগ্য ব্যয় সাধ্য জ্বালানি, অর্থাৎ যেটা আমরা ব্যয় করে ফেলি নবায়ন করা যায় না, যেমন সৌর বিদ্যুৎ, এগুলি কিন্তু নবায়ন করা যায়, জলবিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ। কি লিখছেন তো না? জি স্যার। তাহলে দেখেন এক্সামে কিভাবে প্রশ্ন আসবে। স্যার প্রশ্ন আসবে শিল্পক্ষেত্রে উদ্ভাবন কি উদ্ভাবন ওটা? শিল্পক্ষেত্রে শিল্পক্ষেত্রে উদ্ভাবন, যেমন মনে করেন বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উদ্ভাবন, শিল্প নতুন উদ্ভাবন নাকি? নতুন প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন। মানে টেকনোলজিক্যাল প্রযুক্তিগত উন্নয়ন বা উদ্ভাবন, এটাতে উৎসাহিত করা। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, বলেন লিঙ্গ সম্পর্কিত এসডিজির লক্ষ্যটি কত নং? 5 5 নাম্বার। 5 নং। 5 নং। বলেন এসডিজির 13 নং লক্ষ্যের বিষয়বস্তু কি? টেকসই জলবায়ু। সুস্বাস্থ্য সম্পর্কিত এসডিজির লক্ষ্যটি কত নং? 3 নং। এবার বলেন তো পয় নিষ্কাশন সম্পর্কিত এসডিজির লক্ষ্যটি কত নং? 6 নাম্বার। 6 6 নম্বর। নং। বলেন এসডিজির প্রথম লক্ষ্যের বিষয়বস্তু কি? দারিদ্র বিমোচন। আইদার ওয়েতে আসতে পারে। 1 নাম্বার লক্ষ্য কোনটা, এইটা কয় নাম্বার লক্ষ্যে বলা আছে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ভালো করে পড়ে নিবেন। এরপরে আমাদের কিছু প্রকল্প, তো প্রকল্প বলতে এই যে এসইজেড, ইপিজেড এগুলিকে বুঝাইছি, হ্যাঁ, নেক, একনেক, এগুলি প্রকল্প বিষয়ক সংস্থা। তো 1 নম্বরে আসবে নেক, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। 1982 সালে এটা প্রতিষ্ঠিত হয়। আগারগাঁওতে অবস্থিত। নেকের বৈঠক হয় বৃহস্পতিবার। দুই নাম্বার আসবে একনেক। স্যার 1982টা কি বলছেন? এটা প্রতিষ্ঠিত হয় 1982 সালে, প্রতিষ্ঠা অবস্থান আগারগাঁওতে।
এটার সাপ্তাহিক একটা বৈঠক হয়, কিবার হয়? বৃহস্পতিবার হয়। আচ্ছা। একনেক। এক্সিকিউটিভ। কমিটি অফ নেক। এইটা 1982। এইটাও আগারগাঁওতে। আর একনেকের বৈঠক হয় মঙ্গলবার। বাগবটোয়ারার গুরুত্বপূর্ণ হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ। 3 নম্বর হচ্ছে বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। 2016। আগারগাঁও, সোমবার। এরপর আসলো বেজা, বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি। অথরিটি। তো বেজা 2010 সালে প্রতিষ্ঠিত হয়। বেজার উদ্দেশ্য এসিজেড নিয়ন্ত্রণ। এসিজেড হলো স্পেশাল ইকোনমিক জোনস। 5 নাম্বার ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোনস। মোট 10টি, সরকারি 8, বেসরকারি 2টা। বৃহত্তম ইপিজেডটা হলো চট্টগ্রাম ইপিজেড। 1983 সালে প্রতিষ্ঠিত হয়। আর কৃষি ভিত্তিক একটা ইপিজেড আছে, কৃষি ইপিজেড। এটা হচ্ছে উত্তরা ইপিজেড, নীলফামারী জেলায়। এই তো 1999 সাল। স্যার এসিজেডটা কি? এসিজেড নিয়ন্ত্রণ যে স্যার হুম হুম বিজাতে। হুম হ্যাঁ, ভালো প্রশ্ন। এসিজেড মানে হচ্ছে স্পেশাল ইকোনমিক জোনস, বিশেষ অর্থনৈতিক অঞ্চল। সাবেক যে সরকার, তাদের উদ্দেশ্য ছিল 2030 সালের মধ্যে সারা বাংলাদেশে 100টা এসিজেড তৈরি করা। আর এই এসিজেড গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পরিচালিত সংস্থাটার নাম হচ্ছে বেজা, বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি। বুঝতে পারছেন? এটা এখন বর্তমানে নিয়ন্ত্রণ করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার মিরসরাই ইপিজেড। হ্যাঁ হ্যাঁ, মিরসরাই এসিজেড, ইপিজেড না। আর চট্টগ্রাম ইপিজেড হচ্ছে হালি শহরে, হালি শহর। ও এসিজেড, ঠিক মিরসরাই আছে হচ্ছে এসিজেড, ঠিক আছে? আপনার বাড়ি কি ওইখানে? জি স্যার। স্যার আমি চট্টগ্রামে। এই জন্যই আপনি আসলে এই তথ্যটা জানেন যে বাংলাদেশের প্রথম এসিজেড চট্টগ্রামের মিরসরাইতে। জি স্যার। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। দেখছেন, মানে 4টা 5টা সংস্থা কোনটা কোথায় অবস্থিত, কত সালে প্রতিষ্ঠিত হয়, এগুলো কিন্তু আমরা লিখে ফেললাম। পরীক্ষায় কিন্তু প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসতে পারে। লিখছেন তো সবাই? স্যার নীলফামারী 1981। 99, 99। একের পরে কৃষি 3টা নয়। ইপিজেড
হ্যাঁ, 1999 সালে প্রতিষ্ঠিত হয় উত্তরা ইপিজেড, স্যার যেটা আমাদের প্রত্যেকটা প্রকল্প স্যার কেন করা হয়েছে যদি বলতেন একটু কোন সংক্ষিপ্ত, প্রকল্পটা? মানে প্রত্যেকটা প্রকল্পই পাঁচটা। আচ্ছা, নেক। আচ্ছা, ভালো প্রশ্ন। নেক গঠন করা হয়েছে, এটা একটা দেশের জন্য কোন অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, যেটার সাথে বিদেশ আমাদেরকে সহায়তা করতেছে, এমন কোন প্রকল্প হলে এটা নেকের কাজ এই প্রকল্পটা গ্রহণ করা। হ্যাঁ, শুধুমাত্র আমরা আমরা নিজেদের টাকা দিয়ে করতেছি, কারো কাছ থেকে কোনো সহায়তা নিচ্ছি না, ওইটা একনেকের কাজ, একনেকে ওইটা গৃহীত হয়। বিডা, ইনভেস্টমেন্ট রিলেটেড, মানে কোথায় বিনিয়োগ করা যায়, সরকারি এবং বেসরকারি বিভিন্ন রকম বিনিয়োগ। ঠিক আছে, যেমন এই বিডার বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ছিলেন কে জানেন? সালমান এফ রহমান, বেসরকারি বুঝতে বিনিয়োগ পারছি। বিষয়ক উপদেষ্টা, বুঝতে পারছেন? বোয়াল মাছ স্যার। হ্যাঁ, এটা হচ্ছে যে বিডা। এবার আসি বেজা। বেজা হচ্ছে এসিজেড গুলোকে নিয়ন্ত্রণ করবে, যে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো তৈরি করার প্ল্যান করা হয়েছিল, যেগুলি বর্তমানে 28টা কিন্তু অলরেডি নির্মাণ মোটামুটি হয়ে গেছে, বুঝতে পারছেন? সেগুলিকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে বেজার কাজ। আর ইপিজেড এর কাজ হচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ করা, অর্থাৎ একটা পণ্য রপ্তানি করার জন্য উপযোগী করা, একটা নির্দিষ্ট এলাকাকে রপ্তানি এলাকায় পরিণত করা, পণ্যের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলোকে রেকটিফাই করে, সংশোধন করে, সুন্দর করে এটাকে আহ, ভবিষ্যতে যারা বায়ার আছে তাদের কাছে এটা সেল করা, বুঝতে পারছেন? জি স্যার। স্যার শেষ মান টপিক। উন্নয়নের মাধ্যমে রপ্তানিমুখী করা স্যার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মানে ওই এলাকাটা এমন একটা এলাকা, ওই এলাকায় শুধুমাত্র আমরা পণ্য রপ্তানির জন্য কাজ করব, অর্থাৎ বিক্রির জন্য কাজ করব। ধরে নেন আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন, সেল করেন আপনি, মনে করেন আপনি আপনার ফোনটা বিক্রি করার জন্য কিনছেন, বা আপনি চাইতেছেন যে কয়েকদিন ব্যবহার করে আপনি বিক্রি করবেন, ঠিক আছে? তো আপনি কেমন ভাবে মানে ইউজ করবেন বলেন তো? খুব রিল্যাক্সে ইউজ করবেন, এবং ফোনের যাতে কোনো প্রকার ক্ষতি না হয়, ড্যামেজ না হয়, সেটাও কিন্তু আপনি মেক শিওর করবেন, যাতে আপনি এটা বিক্রি করার সময় বেশি দাম পান, তাই না? যাতে প্রোডাক্টটা ফ্রেশ থাকে। ইপিজেড এর কাজটাও কিন্তু সেম, বুঝতে পারছেন? চলেন আমরা অন্যান্য অংশে 4-5টা লাইন লিখবো আর কি, খুবই বেসিক তথ্য। যেমন 1 নাম্বার দিয়ে অর্থনীতির জনক, 2 নাম্বার দিয়ে আধুনিক অর্থনীতির জনক, 3 নাম্বার দিয়ে ব্যষ্টিক অর্থনীতির জনক, 4 নাম্বার দিয়ে সামষ্টিক অর্থনীতির জনক, দুষ্প্রাপ্যতার ধারণার জনক, 6 নাম্বার দিয়ে অর্থনীতি সম্পদের বিজ্ঞান, কে বলেছেন এরকম? অর্থনৈতিক কল্যাণের বিজ্ঞান, কে বলেছেন? অর্থনীয় মানবীয় আচরণের বিজ্ঞান, কে বলেছেন? তো অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ। একটা বই লিখছিল উনি 1776 সালে, ওয়েলথ অফ নেশনস। এই বইটার জন্য তাকে অর্থনীতির জনক বলা হয়। আধুনিক অর্থনীতির জনক P.A. স্যামুয়েলসন। তিনি 3টা মৌলিক অর্থনৈতিক সমস্যার অবতারণা করেছিলেন। ব্যষ্টিক অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। সামষ্টিক অর্থনীতির জনক জন মেইনার্ড কেইনস। কেইনসকে বলা হয় সামষ্টিক অর্থনৈতিক জনক। দুষ্প্রাপ্যতার জনক প্রফেসর সেয়ার্স। প্রফেসর সেয়ার্সকে বলা হয়
অর্থনীতিতে দুষ্প্রাপ্যতার ধারণার জনক। অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন অ্যাডাম স্মিথ। কল্যাণের বিজ্ঞান বলেছেন আলফ্রেড মার্শাল। এবং অর্থনীতিকে মানবীয় আচরণের বিজ্ঞান বলেছেন লর্ড রবিন্স। আসসালামু আলাইকুম आपके लिए 2 মিনিট লাগতো আমার, বসেন। না আমি মেসেজ স্যারের সাথে ঠিক আছে, আলাপ অনেক ওকে ওকে ওকে। স্যার এরপরে প্রত্যেকটার ব্যষ্টিক আর সমষ্টিক অর্থনীতিটা যদি একটু বুঝাই দিতেন বুঝাবো, বা এখন এটা শেষ করি, নো প্রবলেম, আচ্ছা বলে দিব না, হ্যাঁ। আচ্ছা, 9 নম্বরে লিখবো মুদ্রার পরিমাণ তত্ত্ব। আর 10 নম্বরে লিখবো খাজনা তত্ত্ব। মুদ্রার পরিমাণ তত্ত্ব আরভিং ফিশার। খাজনা তত্ত্ব ডেভিড রিকার্ডো। লিখেছেন? স্যার 9 নম্বরটা কি আরভিং? আরভিং 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 ফিশার। স্যার 7 নম্বরটা কি? আলফার্ড আলফ্রেড মার্শাল। আলফ্রেড মার্শাল। আলফ্রেড আলফ্রেড মার্শাল। এগুলি একদম কোট করে করে পরীক্ষায় আসে, হ্যাঁ। তাহলে এই এই জিনিসটা আমি একটু এক্সপ্লেন করে দেই। ব্যষ্টিক সামষ্টিক অর্থনীতি, যে অর্থনীতিতে অর্থনৈতিক ক্ষুদ্র একক নিয়ে আলোচনা করে, যেমন ব্যক্তিগত ইনকাম, একজন ইন্ডিভিজুয়ালের ইনকাম, এক্সপেন্স, এরপরে তাদের সেভিংস, তাদের কোন কোন খাতে কি পরিমাণ ব্যয় হয় তার লিস্ট, হ্যাঁ, অর্থাৎ একটা ক্ষুদ্র একক নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি। ঠিক একই রকম অর্থনীতির বৃহৎ এককগুলো নিয়ে আলোচনা করা হয়, যেমন একটা এলাকায় সবার গড় ইনকাম কত, গড় ব্যয় কত, গড় সেভিংস এর পরিমাণ কত, তারা কোন কোন গড় মাথা পিছু আয়। হ্যাঁ গড় মাথা পিছু আয় কত, তাদের জীবনযাত্রার মান কেমন, এই সূচকের উপর নির্ভর করে কিন্তু সামষ্টিক অর্থনীতিকে মেজার করা হয়। অর্থাৎ অর্থনীতির ক্ষুদ্র একক হলে ব্যষ্টিক অর্থনীতি, আর আর অর্থনীতির বৃহৎ বিস্তৃত একক হলে হলে সামষ্টিক অর্থনীতি, হ্যাঁ। একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, একটা ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রোমাইক্রো। স্যার পড়তে জীবন শেষ। হুম তাহলে বলেন, যা যা পড়ছেন এই ক্লাসে পারবেন না ইনশাল্লাহ? জি স্যার। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। স্যার তো আজকের মতো আমার বিদায় দিতে হবে। ঠিক স্যার স্যার আছে? 5 আমাদের জন্য নম্বরটা কি? হ্যাঁ, স্যার 5 আমাদের নম্বর। জন্য দোয়া করে দিয়েন, আমরা যেন পারি স্যার, বেশি বেশি করে। পারবেন না কেন? পারবেন না কেন? অবশ্যই স্যার পারবেন। এখানে 15 লেকচার কি শেষ স্যার? হ্যাঁ, 15 লেকচার শেষ, মানে একদম প্রথম থেকে ক্লাসটা দেখবেন, হ্যাঁ। এই যে শেষ হয়ে গেলে ক্লাস আধা ঘন্টার মধ্যে গ্রুপে আপলোড হবে ক্লাস, ওকে স্যার। বুঝছেন? তখন আপনি একটু প্রথম থেকে দেখে দেখবেন, আমি একদম সিরিয়াল বাই টপিক গুলো দিয়ে এরপর আলোচনা করেছিলাম, বুঝতে পারছেন? ঠিক আছে স্যার। ওকে, দেখে স্যার নেবেন। কি ইকোনমিক্স স্টুডেন্ট স্যার? না, আমি ইকোনমিক্স স্টুডেন্ট না, আমি ওই ওই রিলেটেড পড়াশোনাই করছি, আইবিএ থেকে পড়াশোনা করছিলাম। ওকে, ওকে স্যার, তাহলে আসসালামু আজকের আলাইকুম। মতো বিদায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। স্যার।